ওকে, দেখা যাচ্ছে, দেখো তো। Yes, ভিজিবল। yes, ma'am. ওকে। জি ম্যাম। ওকে, আমরা আজকে স্টার্ট করবো হচ্ছে স্লাইড নাম্বার 1, দ্যাট ইজ কল্ড প্রোটোকল। সো আমরা যদি একটা কম্পিউটার নেটওয়ার্কের কথা বলি, সো হোয়াট ইজ দ্য নেটওয়ার্ক? নেটওয়ার্ক বলতে আসলে আমরা কি বুঝি? সিম্পল ভাষায় তোমরা একটু বলো দেখি। Connection between computers. ওকে, অনলি কম্পিউটার্স? শুধু কম্পিউটার্স হতে হবে? যদি কম্পিউটার নেটওয়ার্ক হয় বিষয়টা, তাহলে ইয়েস, কানেকশন বিটুইন কম্পিউটার্স। বাট Multiple devices এটা। নেটওয়ার্ক ফর্ম করার জন্য যে শুধুমাত্র কম্পিউটার লাগবে তা না। যে কোনো কমিউনিকেটিং ডিভাইস, সেটা কম্পিউটার হতে পারে, মোবাইল হতে পারে, সার্ভার হতে পারে, প্রিন্টার হতে পারে, যারা আসলে মেসেজ জেনারেট করতে পারে, এক্সচেঞ্জ করতে পারে, তাদের মধ্যে যদি ইন্টারকানেকশন থাকে, সেই কানেকশনটাকে আমরা বলবো নেটওয়ার্ক। সো এই যে তাদের মধ্যে ইন্টারকানেকশন আছে, তারা যে একজন থেকে আরেকজন মেসেজ সেন্ড এবং রিসিভ করতে পারার ক্যাপাসিটি রাখে, এই জিনিসটা তৈরি করার জন্য আমাদের কিছু কি এলিমেন্ট আছে, যেটাকে আমরা বলি এলিমেন্টস অফ কমিউনিকেশন। যে নেটওয়ার্কিং যে ডিভাইস গুলো আছে, তারা যে একজন আরেকজনের সাথে এক্সচেঞ্জ করতে পারতেছে সাকসেসফুলি, তার জন্য বেসিক্যালি চারটা কি এলিমেন্ট লাগে। চারটা কি এলিমেন্ট কি কি? ফার্স্ট অফ অল, দ্য ডেটা, যেটা তারা এক্সচেঞ্জ করতে চায়। সেকেন্ড হচ্ছে ডিভাইস, যেটার মাধ্যমে ডেটাটা এক জায়গা থেকে আরেকটা জায়গায় যাবে, বা যারা ডেটাটাকে প্রসেস করবে। তো ডিভাইস, ডেটা। থার্ড হচ্ছে ট্রান্সমিশন মিডিয়া, ডিভাইসগুলো একজন আরেকজনের সাথে যে লিঙ্ক বা তার ট্রান্সমিশন, যে লিঙ্কটা বা তারটা বা মিডিয়ামটা যেটা দিয়ে কানেক্টেড, সেটা। এবং 4 নাম্বার অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ইজ দ্য রুলস অর প্রোটোকলস। ডিভাইসগুলো আসলে কি রুল বা কি প্রোটোকল স্ট্রাকচার ফলো করে ডেটা সেন্ড এবং রিসিভ করবে। এই চারটা জিনিস একটা নেটওয়ার্ককে সাকসেসফুল করার জন্য বা একটা কমিউনিকেশনকে সাকসেসফুল করার জন্য ইজ ইম্পর্ট্যান্ট। এই চারটা জিনিস যদি একটাও মিসিং হয়, তাহলে আমার কমিউনিকেশন সাকসেসফুল হবে না। সো উই হ্যাভ ডেটা, উই হ্যাভ ডিভাইসেস, উই হ্যাভ ট্রান্সমিশন লিঙ্কস, সব ঠিক আছে। কিন্তু আমরা যদি আসলে রুল না মানি, একটা ডিভাইস কিভাবে আসলে ডেটা তৈরি করতেছে, কিভাবে প্রসেস করতেছে, সেটা যদি আরেকটা ডিভাইস না জানে, তাহলে কিন্তু সে তার এন্ডে সেই জিনিসটা প্রসেস করতে পারবে না। সো ডিভাইসগুলোর মধ্যে কানেকশন এস্টাবলিশড হওয়ার জন্য তাদের মধ্যে যে প্রোটোকল স্ট্রাকচার গুলো আছে বা রুল গুলো আছে, সেটা সবার মধ্যে ইউনিকলি, মানে সেম হতে হবে। সবাই একই রুল ইউজ করবে এবং একইভাবে ডেটা প্রসেস করবে। কেউ যদি না করে, তাহলে কি হবে? আরেকজন সেই জিনিসটা আসলে ইন্টারপ্রেট করতে পারবে না, বা সে এটা ইন্টারপ্রেট করতে পারবে না যে আরেকজন কি করতেছে। তাই আসলে আমি যে ল্যাঙ্গুয়েজে কথা বলি, আরেকজনকেও সেই ল্যাঙ্গুয়েজটা বুঝতে হবে। দেন সে আসলে আমি কি বলতে চাচ্ছি, সে সেটা বুঝতে পারবে। সো দ্যাটস দ্য মেইন, মানে ফোকাস ফর প্রোটোকল, যে আমাকে রুলটাকে ফলো করতে হবে। সো একটা মেসেজ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় পাঠাবো, এটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। বাট এটা করার জন্য ইন বিটুইন যারা আছে, প্রত্যেককে কিন্তু এই কাজটা সফলভাবে করতে হবে। মাঝখানে কেউ একজন যদি করতে না পারে, তাহলে কিন্তু জিনিসটা সাকসেসফুল হবে না। So আসলে প্রত্যেককে এরর ফ্রি হয়ে কাজ করতে হবে, এবং তার জন্য সবাইকে সবকিছু ঠিক মতন মেনটেন করতে হবে। সো দেখো, যদি আমরা একটু চিন্তা করি যে আমরা 1 সেকেন্ডে একটা মেসেজ এখান থেকে দুনিয়ার অপর প্রান্তে পাঠিয়ে দিতে পারতেছি, বাট থিংস আর নট ইজি ইন দ্য ব্যাক এন্ড। ব্যাক এন্ডে সবাই আসলে এত ফাস্ট এবং এত সিঙ্কড ওয়েতে কাজ করে, দ্যাটস ওয়াই জিনিসটা আসলে সম্ভব। তো আসলে তারা ব্যাক এন্ডে প্রত্যেকটা ছোটখাটো খুঁটিনাটি জিনিস কিভাবে প্রসেস করে, কিভাবে কাজ করে, আমরা বেসিক্যালি এই সাবজেক্টে আমরা এটাই শিখবো যে আসলে ভিতরের কাজটা কিভাবে হয়, যে বাইরের কাজটা দেখতে এত সুন্দর দেখায়। ওকে। সো এই লেকচারে আমরা দেখবো যে কমিউনিকেশনের বিভিন্ন যে লেয়ার আছে, যে আমরা কাজগুলো বিভিন্ন ধাপে ধাপে করি, সেটা কিভাবে তৈরি করা, আমাদের স্ট্যান্ডার্ড গুলো কি কি, রুলস গুলা কি কি, মডেল কি, এবং অ্যাড্রেসিং কিভাবে হয়। বেসিক্যালি এটাই হচ্ছে আজকের লেকচার। সো একটা কমিউনিকেশনের টাস্ককে আমরা বেসিক্যালি 3 ভাবে, মানে বা 3টা লেয়ারে ভাগ করে কাজ করি: আপার লেয়ার, মিডল লেয়ার এবং লোয়ার লেয়ার। সো আমরা যখন
ধরো কাউকে চিঠি লিখি, কখনো চিঠি লিখছো তোমরা? মেবি না। সো জি চিঠি ম্যাম। লেখার মধ্যে কিন্তু শুধুমাত্র চিঠিটা ইম্পর্ট্যান্ট না, চিঠির যে কন্টেন্টটা সেটা ইম্পর্ট্যান্ট না, এটার সাথে সাথে কে চিঠি লিখতেছে, কিভাবে যাবে, একটা এনভেলপ লাগবে, সেখানে আমার অ্যাড্রেস দিতে হবে, তারপরে আমার চিঠিটা কেউ ক্যারি করে নিয়ে যাবে, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। ইয়েস, মেসেজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে আমি যে জিনিসটা পাঠাতে চাচ্ছি যেটা হচ্ছে আমার চিঠির কন্টেন্ট, বাট সেই কন্টেন্টটা পাঠানোর জন্য আমার কিন্তু এক্সট্রা অনেক কাজ করতে হবে। আমাকে সবকিছু রেডি করে তারপরে আসলে চিঠিটাকে পাঠাতে হবে। সো মেসেজ ইটসেলফ ইজ নট এনাফ টু সেন্ড আ মেসেজ। তো মেসেজ পাঠানোর জন্য আমার আদার যে কাজগুলো করতে হয় সেটাও ইম্পর্টেন্ট। সো মেসেজটা আসলে কোথায় থাকে? মেসেজটা থাকে হচ্ছে একদম টপ লেয়ারে, ওকে, যেটা হচ্ছে একদম উপরে, যেটাকে আমরা হায়ার লেয়ার বলতেছি। সো উপরের লেয়ারে অ্যাকচুয়ালি আমার ডেটাটা থাকে। তো আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কের কনসেপ্টে বলি, তাহলে এই মেসেজটা হতে পারে একটা ইমেইল, অথবা একটা এইচটিটিপি পেজ, অথবা নেটফ্লিক্সের ভিডিও, অথবা কোনো গেমস। দ্যাট ইজ মাই মেসেজ। বাট এই মেসেজটাকে আমি কিভাবে পাঠাবো, কিভাবে প্রসেস করব, সেই জিনিসটা বলা থাকবে হচ্ছে মিডল লেয়ারে। যে আমার মেসেজটা কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে, যাওয়ার সময় যদি কোনো প্রবলেম হয় তখন কি হবে। সো পরের মাঝখানের যে লেয়ার গুলা সেটা হচ্ছে মেসেজকে প্রসেস কিভাবে করবো সেটা হ্যান্ডেল করে। ওকে, এরপরে লোয়ার লেয়ারে হচ্ছে যে একদম র লেভেলে কাজ করে, সেটা হচ্ছে মেসেজের যে ফর্মটা ছিল, সেটার ফর্ম ছিল ধরো টেক্সট বা অডিও ভিডিও, বাট আলটিমেটলি যখন তুমি এটাকে পাঠাবা ফাইনালি কোনো একটা ডিভাইসে, ডিভাইসে তুমি কিন্তু টেক্সট বা অডিও ভিডিও আকারে পাঠাতে পারবা না। তোমাকে এটাকে কনভার্ট করতে হবে ইনটু সিগন্যালস। তো সেই সিগন্যালের ফর্মটা কি হবে, সেই সিগন্যালটাকে তুমি কিভাবে জেনারেট করবা, সিগন্যাল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিভাবে যাবে, এই জিনিসগুলো নিয়ে যেটা কাজ করে সেটা হচ্ছে লোয়ার লেয়ার। সো আমরা সবগুলা লেয়ারই দেখবো আমাদের এই কোর্সে, যে হায়ার লেয়ারে কিভাবে আমরা প্রসেস করি, মিডল লেয়ারে প্রসেসিংটা কিভাবে হয়, এবং আলটিমেটলি লোয়ার লেয়ারে সিগন্যালটা কিভাবে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায় এন্ড প্রসেস হয়। সো এই যে কাজগুলো এটা বোথ সাইডে করতে হয়, দ্যাট মিনস সেন্ডার সাইডেও এই তিনটা ক্যাটাগরিতে ভাগ হয়ে কাজ হয়, আবার রিসিভার সাইডেও উল্টা ডিরেকশনে হয়। সেন্ডার সাইডে হচ্ছে আগে আমার ডেটা থাকে, দেন সেটা প্রসেসিং, আর রিসিভার সাইডে যখন আমি রিসিভ করবো, ফার্স্ট আমি সিগন্যাল রিসিভ করব, সেটাকে প্রসেস করব, তারপরে আলটিমেটলি আপার লেয়ারে যে আমি অ্যাকচুয়ালি ডেটাটা দেখতে পারবো। সো সেন্ডার সাইডে যদি আমি বলি আমার টপ টু বটমে কাজ হয়, আর রিসিভার সাইডে যদি বলি বটম টু আপ কাজ হয়। বোঝা গেছে ব্যাপারটা? ওকে, সো এই যে আমরা কাজটা করব, সেই কাজটা আমরা হচ্ছে লেয়ারে লেয়ারে ভাগ করে করব। মানে একটা কাজকে, সেটা কাজটা কি, যে আমার একটা ডেটা একটা পয়েন্ট থেকে একটা পয়েন্টে সাকসেসফুলি পাঠাতে হবে। তো তার জন্য আমাকে অনেকগুলা কাজ যেহেতু করতে হবে, তো তার জন্য আমরা কাজটা লেয়ারে লেয়ারে ভাগ করে করি, বা কয়েকজনের মধ্যে ভাগ করে দেই। যেমন ধরো আমরা কোনো একটা গ্রুপ ওয়ার্ক যদি করি, তো সেখানে কি থাকে, প্রত্যেককে আমরা নির্দিষ্ট কিছু কাজ দেই, সেই সেই কাজটা করে পরের জনকে দেয়, পরের জন সেই কাজটা করে আরেকজনকে দেয়। এভাবে একটা বড় টাস্ককে আমরা যদি ছোট ছোট ভাগে ভাগ করি, তাহলে সুবিধা কি? বলো দেখি একজন। ম্যাম, ইরোর ফাইন্ড করতে সুবিধা হয়। ওকে, একটা বেনিফিট হচ্ছে ইয়েস, এরর আইডেন্টিফিকেশন ইজ ইজি। তারপর যে কোনো লেয়ারে ভুল হলে সেটা রেকটিফাই করাটা ইজি হয়। রাইট, একটা লেয়ারের ভুল আরেকটা লেয়ারকে হ্যাম্পার করে না। ওই লেয়ারের ভুলটা যদি আমি ওই লেয়ারে সলভ করতে পারি, তাহলে কিন্তু অন্য লেয়ার সেটা সম্পর্কে জানবেও না। রাইট, ধরো কাজটা ভাগ, ছোট ছোট ভাগে ভাগ করে, মানে প্রত্যেকটা ফাংশন আমি আলাদা আলাদা যদি কাজ করি, তো মেইন ফাংশন আসলে হ্যাম্পার্ড হয় না, তাই না? বাট আমি যদি সম্পূর্ণ কাজটা মেইন ফাংশনে লিখি, তখন কি হয়, প্রোগ্রামের আমার পুরাটা চেক করতে হয়। রাইট, বোঝা গেছে কি বলছি? বুঝছি। Yes, Yes, ma'am. miss.
আর কি সুবিধা আছে? ম্যাম একটা লেয়ারে একই কাজ যদি বারবার প্র্যাকটিস করা হয় তাহলে এফিসিয়েন্সি বাড়ে। রাইট, একটা লেয়ারে একটা কাজ কিভাবে করব, সে যদি সেটা বারে বারে করে, হি ক্যান ডেভেলপ আদার ওয়েজ টু ডু ইট ইন আ বেটার ওয়ে, তাই না? ওকে, সো মডুলারিটি যদি আমি করি, মানে একটা লেয়ারের কাজ যদি একটা লেয়ার থেকে সম্পূর্ণ আলাদা করে রাখি, আমার ট্রাবল শুটিংটা ইজি, আমার স্কেলেবল হওয়াটা ইজি, রাইট? তো ইন্ডিপেন্ডেন্টলি প্রত্যেকটা লেয়ার যদি কাজ করতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা লেয়ার তার নিজের কাজটা শেষ করে পরবর্তী লেয়ারকে দিলে, এভাবে করে স্টেপ বাই স্টেপ কাজটা করলে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে অর্গানাইজড হয়। আর যদি আমি একবারেই সব করে ফেলতে চাই, তাহলে কিন্তু দেখা যায় আমার যদি ভুল হয়, অনেক সময় ওই ভুলটা বা ওই প্রবলেমটা আইডেন্টিফাই করা ইজ রিয়েলি কমপ্লেক্স ওয়ে হয়ে যায়। বোঝা গেছে? আচ্ছা, সো আমরা যদি এখন প্রোটোকলের কথা বলি, যে আমরা আসলে কি কি প্রোটোকল বা কি কি রুল ফলো করতে হবে, এগুলো আমরা কিভাবে বুঝবো? আচ্ছা, এখন রুল ফলো করতে হবে মানে কি, যে আমরা কিভাবে ডেটাটাকে প্রসেস করব, সেটার একটা সেট অফ ওয়ে অর সেট অফ স্ট্যান্ডার্ড রুলস আছে যেটা আসলে আমাদেরকে ফলো করতে হয়। সো আপার লেয়ারে আমাদের কিছু রুল আছে যেটা ফলো করতে হবে, আবার মিডল লেয়ারে আছে, আবার লোয়ার লেয়ারে আছে। সো দেয়ার আর রুলস অর প্রোটোকলস ইন এভরি লেয়ার। সো উপরের লেয়ারের যে রুলের সাথে নিচের লেয়ারের রুলের কোনো সম্পর্ক নাই, কারণ উপরের লেয়ার আসলে কি ডেটাটা নিয়ে কাজ করে। ওকে, আবার মাঝখানের যে লেয়ারটা, তারা হচ্ছে তুমি ডেটাটাকে প্রসেস করবা কিভাবে, পাঠাবা কিভাবে, সেন্ড করবা কিভাবে, ভুল হইলে কি হবে, সেটা নিয়ে কাজ করে। আর লোয়ার লেয়ার একদমই লেভেলে, বাইনারি বা সিগন্যাল লেভেলে কাজ করে। সো প্রত্যেকটা লেয়ারের কাজ যেহেতু ইন্ডিভিজুয়াল, ওই ইন্ডিভিজুয়ালের রুল গুলাও হচ্ছে ওই লেয়ারের জন্য তৈরি করা। ওকে, সো এভরি লেয়ারে আমার কিছু সেট অফ রুল আছে যেটা আমাকে চেক করে দেখতে হবে যে এটা আমরা ফলো করতেছি কিনা, এবং এটা সেন্ডার এবং রিসিভার বোথ সাইডে করতে হবে, এবং সেম প্রোটোকল স্ট্যাক ফলো করতে হবে। আমি যেই রুল ফলো করতেছি, তুমি যদি সেম রুল ফলো না করো, তাহলে আমার ডেটাকে তুমি ডিকোড করতে পারবা না, বা ভেরিফাই করতে পারবা না, বা প্রসেস করতে পারবা না, বা বুঝতে পারবা না। সো দ্যাটস ওয়াই সেন্ডার সাইডের যে প্রোটোকল স্ট্যাক এবং রিসিভার সাইডের যে প্রোটোকল স্ট্যাক, সেটা সেম হতে হবে। ওকে, আচ্ছা, সো আসলে প্রোটোকলে আসলে কি কি ডিফাইন করা থাকে সেটা আমরা একটু দেখি। যদি আমরা আপার লেয়ারের কথা বলি, যে আমাদের কমন ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার থাকতে হবে, যে আমরা আসলে ডেটাটাকে কিভাবে রিড বা রাইট করব। আচ্ছা, যদি মাঝখানের লেয়ারের কথা বলি, স্পিড এবং টাইমিং অফ ডেলিভারি, এটা খুবই ইম্পর্ট্যান্ট। যে আমি আসলে কত সময় এবং কোন সময় ডেটা পাঠাতে চাই, সেটা কি টাইমলি ম্যানারে রিসিভারের কাছে পৌঁছাচ্ছে কিনা। রিসিভারের কাছে পৌঁছালো বাট সময় মতো পৌঁছালো না, তাহলে কিন্তু ডেটার কোনো মানে হবে না, বা সেই ডেটাটা নিয়ে সে কোনো কাজ করতে পারবে না। সেখানে টাইমিংটা, স্পিডটা খুব ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে, আমি তোমাকে ডেটা পাঠাচ্ছি, তুমি সেটা রিসিভ করলা বাট আমাকে অ্যাকনলেজ করলা না, তাহলে কি আমি বুঝতে পারবো যে ডেটা তোমার কাছে গেছে না যায় নাই? বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই কনফার্মেশন পাঠানো বা অ্যাকনলেজমেন্ট পাঠানো, সেটা ইম্পর্ট্যান্ট। আবার যদি আপার লেয়ারের কথা বলি, যে আমাদের ল্যাঙ্গুয়েজ বা গ্রামার জানতে হবে, ইয়েস। এখন আমি মেসেজটাকে সবসময় তো দেখা যায় প্লেন টেক্সটে পাঠাচ্ছি না, মেসেজটাকে এনকোড করতেছি। আমি আসলে কোন ল্যাঙ্গুয়েজ এনকোড করতেছি, কিভাবে ফরম্যাট করতেছি, এই জিনিসগুলা বোথ সেন্ডার এবং রিসিভার সাইডে কমন থাকতে হবে। তাহলে কি হবে, যে আমি যদি এনকোড করি, তুমি যেন সেটা ডিকোড করতে পারো, সেই নলেজটা তোমার থাকতে হবে। মেসেজের সাইজ কি হবে, আমি কি কি পরিমাণ ডেটা তোমাকে পাঠাচ্ছি, ডেটা যদি বড় হয় তখন আমি কি করব, এটা কিভাবে প্রসেস করব, ডেটার ইউনিট সাইজ কি হবে, এই জিনিসগুলা সেন্ডার এবং রিসিভার সাইডে প্রথম থেকেই নিজেদের মধ্যে আলোচনা করে ডিসাইড করতে হবে। এক একটা ডেটার ক্ষেত্রে এক এক রকম হবে। টেক্সট ডেটা যেভাবে আমরা প্রসেস করি, ভিডিও ডেটা আমরা সেভাবে প্রসেস করি না। সো ডেটা টাইপ অনুযায়ী আমার অনেক ভেরিয়েশন হবে। তো এই প্রত্যেকটা জিনিস, খুঁটিনাটি বিষয় আসলে এই প্রোটোকল দিয়েই আসলে বা রুল দিয়েই আসলে আমরা চেক করি, এবং সেই অনুযায়ী আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রুল ফলো করে ডেটা পাঠাই।
সো এই যে আমাদের সেট অফ রুল গুলো আছে সেটা কি জাস্ট এমনি তৈরি হয়ে গেছে, না এটার কোনো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে করতে হবে? যেমন ধরো আমরা যখন কোনো প্রোডাক্ট কি বলে মার্কেটে আনি, সো ক্যান উই জাস্ট সেল ইট? যে কোনো একটা প্রোডাক্ট পারি না কিন্তু, রাইট? আমাদেরকে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন থেকে একটা ভ্যালিডেশন লাগে, যেমন বিএসটিআই অনুমোদন লাগে, তাই না? দেখছো তো, রাইট? প্যাকেটের গায়ে লেখা থেকে যখন তুমি কোন একটা প্রোডাক্ট সেল করবা মার্কেটে, তখন সেটা অনুমোদিত থাকতে হবে। আদারওয়াইজ এটাতে কি আছে, এটা কি কাজ করে, এটা যারা কাস্টমার তারা আসলে কিভাবে বুঝবে, বা এটা ইউজ করা যাবে কিনা? সো সেই রকম ইন্টারনেটেও কিছু স্ট্যান্ডার্ড আছে, যেটাকে আমরা ইন্টারনেট স্ট্যান্ডার্ড বলি। যে স্ট্যান্ডার্ড গুলা, যে অর্গানাইজেশন গুলো আছে, তারা ডিফাইন করে দিছে উই হ্যাভ টু ফলো দোজ স্ট্যান্ডার্ড। আচ্ছা, তো এখন যে ইন্টারনেটের যে স্ট্যান্ডার্ড গুলো আছে, ওপেন স্ট্যান্ডার্ড, তার জন্য বিভিন্ন আমার অর্গানাইজেশন আছে, যেমন IEEE, IANA, এগুলা হয়তো তোমরা নাম শুনে আসছো, শুনছো কি? আচ্ছা, এই যে কোম্পানিগুলো আছে বা অর্গানাইজেশন গুলো আছে, দে হ্যাভ গিভেন ওপেন স্ট্যান্ডার্ড। সো ওপেন স্ট্যান্ডার্ড আসলে মানে কি, তোমার ইন্টার অপারেবিলিটি এনকারেজ করে, কম্পিটিশন মার্কেটে এনকারেজ করে, এন্ড ইনোভেশন এনকারেজ করে, এন্ড দে আর ভেন্ডর নিউট্রাল। যে কোনো ভেন্ডরই আসলে স্ট্যান্ডার্ড গুলা মেনটেন করে তারা যখন কোনো প্রোডাক্ট, সফটওয়্যার বা হার্ডওয়্যার মার্কেটে আনে, তারা আসলে এই স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন গুলা যে আসলে সেট অফ রুল তৈরি করে দিচ্ছে সেগুলো ফলো করে তৈরি করে। সেগুলো ফলো করে যদি তৈরি না করে, তাহলে আসলে তারা কিন্তু সেই ডিভাইসটা বা সেই সফটওয়্যারটা বা হার্ডওয়্যারটা মার্কেটে ইউজ করতে পারবে না। আচ্ছা, তো এখন এই যে ইন্টারনেট স্ট্যান্ডার্ড গুলা যারা দেখে, তার জন্য বিভিন্ন হায়ারার্কিক্যাল অর্গানাইজেশন আছে, যেমন এখানে বলা আছে ইন্টারনেট সোসাইটি, ইন্টারনেট আর্কিটেকচার বোর্ড, ইন্টারনেট ইঞ্জিনিয়ারিং টাস্ক ফোর্স। তো এখানে কার কি কাজ, বা কারা কি 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 কারণে বা কি কি বিষয়ে রেসপন্সিবল সেটা বলা আছে আর কি। সো এটা জাস্ট এজ এ কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট তোমরা জাস্ট এটা রিড করবা জানার জন্য, যে আসলে কোন অর্গানাইজেশন কি কি প্রমোট করে বা কি কি কাজ করে। ঠিক আছে? এগুলা ইনফ্যাক্ট পরীক্ষায় মুখস্থ, এগুলা তো মুখস্থের জিনিস। সো ইউ ডোন্ট হ্যাভ টু মেমোরাইজ, তোমরা শুধু জানলেই হবে যে আসলে এরকম অর্গানাইজেশন আছে যারা এই এই কাজে ইনভলভ আর কি। ওকে, ওকে, তাহলে আমি এই এটাকে এই স্লাইড গুলাকে স্কিপ করলাম, হ্যাঁ, এটা জাস্ট রিড করলেই হবে। ওকে, সো আমরা যে প্রোটোকল গুলা পড়বো, প্রোটোকলে আসলে বলা থাকবে যে আমরা কি কি সেট অফ রুল ইউজ করব মেসেজ সেন্ড এবং রিসিভ করার জন্য বা কমিউনিকেট করার জন্য। এন্ড দিস প্রোটোকলস আর টেকনোলজি ইন্ডিপেন্ডেন্ট। টেকনোলজি ডেভেলপড হবে বা টেকনোলজি পুরানো হবে, নতুন হবে, বিভিন্ন রকমের হবে, বাট প্রোটোকলস আসলে টেকনোলজির উপর ডিপেন্ড করে না। সো দেয়ার মে বি নিউ নিউ আপডেটস, নিউ নিউ ভার্সনস, বাট প্রোটোকল হচ্ছে সেই জিনিসটা যেখানে আসলে বলা থাকবে হোয়াট মাস্ট বি ডান টু কমিউনিকেট, ওকে? বাট কিভাবে কি করতে হবে, দ্যাট ডাজ নট ডিফাইন্ড বাই প্রোটোকল। তোমাকে কিভাবে এই এই জিনিসগুলা তোমাকে ফলো করতেই হবে কমিউনিকেট করার জন্য, সেইটা ডিফাইন করা থাকবে প্রোটোকলসে। ঠিক আছে? এখন তুমি ইউ ক্যান ফাইন্ড আউট বেটার ওয়েজ টু ডু দ্যাট, দ্যাটস ওয়াই টেকনোলজি আপডেট হয়। বাট তার সাথে প্রোটোকলের কোনো ডিপেন্ডেন্সি নাই। প্রোটোকল তোমাকে বলে দিবে কি কাজ করতে হবে, এবং এই জিনিসগুলো যেন কাভার করে। তুমি কিভাবে করবা, দ্যাটস আপ টু ইউ। ওকে, আচ্ছা, সো প্রোটোকল স্ট্রাকচারে আমাদের দুইটা মডেল আছে। একটা হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, আর একটা হচ্ছে TCP/IP মডেল। সো ওএসআই রেফারেন্স মডেল হচ্ছে যখন ইন্টারনেটের যেই আইডিয়াটা আসে বা নেটওয়ার্কের যে আইডিয়াটা আসে, তখন আসলে রিয়েলিটি ডেভেলপ করার আগে একটা থিওরিটিক্যাল মডেল ডেভেলপ করা হয়, যেটাকে বলা হয় ওপেন সিস্টেম ইন্টারকানেকশন রেফারেন্স মডেল, যেখানে 7টা লেয়ারকে ডিফাইন করা হয়। প্রত্যেকটা লেয়ারে নির্দিষ্ট কি কি কাজ করতে হবে সেটাকে বলা হয়। বাট এই ওএসআই রেফারেন্স মডেলের আসলে কোনো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন হয় নাই।
এই রেফারেন্স মডেলটা আইএসও যে কোম্পানি তারা ডেভেলপ করে ইন 1984। ওই সময় ইটস আ থিওরিটিক্যাল সিস্টেম। ওকে, এটাকে পরবর্তীতে যখন ইন্টারনেট আসে বা নেটওয়ার্ক তৈরি হয়, মেসেজ আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যখন নিচ্ছি, তখন যে সেট অফ মডেল ইউজ হয় সেটা আর ওএসআই মডেল না, কারণ এটাকে আর ডেভেলপমেন্ট ফেজে নেওয়া যায়নি, এটা তোমার থিওরিটিক্যাল সিস্টেমেই ছিল। বাট আমরা যখন পড়বো, এটা যেহেতু রেফারেন্স মডেল, তো আমরা এই রেফারেন্স মডেলটাকে আসলে রেফারেন্স ধরে আসলে পড়ি। সো ইটস থিং টু লার্ন, মানে কি বলবো, যে পড়াশোনা করার জন্য বা বোঝার জন্য দিস মডেল ইজ ভেরি ইউজফুল। বাট আমরা যদি বলি যে রিয়েলিটিতে আসলে কোন মডেলটা ইউজ করা হয় আমাদের ডিভাইসে, আমাদের পিসি গুলাতে বা আমাদের ল্যাপটপে বা মোবাইলে বা যে কোনো নেটওয়ার্ক ডিভাইসে আসলে কোন মডেলটা বা কোন প্রোটোকল স্ট্যাকটা ইনস্টল করা, সেটা হচ্ছে টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক। ওকে, সো টিসিপি আইপি প্রোটোকল স্ট্যাক যেটা, সেটা যদি আমি ওএসআই মডেলের সাথে কম্পেয়ার করি, তাহলে এখানে শুধু লেয়ারের সংখ্যাটা একটু কম। দেখো উপরে হচ্ছে 3টা লেয়ার মিলে একটা অ্যাপ্লিকেশন লেয়ার তৈরি করা হয়েছে, বাট বাকিগুলো অলমোস্ট সেম। তো এখানে শুধু নাম্বার অফ লেয়ার্স এ হচ্ছে কম বেশি, এখানে হচ্ছে 7টা আর এখানে হচ্ছে 4টা। সো অ্যাপ্লিকেশন, প্রেজেন্টেশন, সেশন, এই 3টাকে একসাথে বলতেছে অ্যাপ্লিকেশন। দেন ট্রান্সপোর্ট ইজ ট্রান্সপোর্ট, নেটওয়ার্ক, এরপরে লাস্টে যে লোয়ার লেয়ার, এটা ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল নাম বলা হয়েছে ওয়েবসাইটে, এবং টিসিপি আইপি তে বলা হয়েছে এটাকে নেটওয়ার্ক ইন্টারফেস লেয়ার। বাট আমি যদি কাজের কথা চিন্তা করি যে তারা কিভাবে প্রসেস করে ডেটা বা কাজ করে, সেম একই ওয়েতে, কিন্তু এখানে নাম্বার অফ লেয়ার্স এর সংখ্যা কমানো হয়েছে। তো এখন বেসিক্যালি আমরা যেই প্রোটোকল স্ট্যাক ইউজ করি সেটা হচ্ছে টিসিপি আইপি মডেল দ্যাট ওয়াজ ডেভেলপড বাই ইউএস আর্মি। সো ইউএস আর্মি তাদের নিজেদের মধ্যে আসলে কমিউনিকেট করার জন্য একটা নেটওয়ার্ক তারা ডেভেলপ করে, বাট ইট বিকেম সো পপুলার যে পরবর্তীতে এই টিসিপি আইপি মডেলটাকেই আসলে আমরা ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড হিসাবে ধরে নিয়ে এটাকেই আসলে আমরা ইন্টারনেটের স্ট্যান্ডার্ড হিসেবে ইউজ করি। সো টিসিপি আইপি মডেল হচ্ছে ডিফ্যাক্টো স্ট্যান্ডার্ড, আর ওএসআই মডেল হচ্ছে ডি জুরে স্ট্যান্ডার্ড। সো ডি জুরে স্ট্যান্ডার্ড মানে হচ্ছে দ্যাট ইজ ডেভেলপড বাই ল, বাট উই আর নট এট অল ইউজিং ইট। আর ডিফ্যাক্টো হচ্ছে এটা তোমার স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এটা ডেভেলপ করে নাই, বাট রিয়েলিটিতে এটা আসলে এত পপুলার যে পরবর্তীতে এটাকে অ্যাডাপ্ট করা হয়েছে টু ইউজ ইট ইন দ্য ইন্টারনেট। ওকে, ওকে, তাহলে আমরা যদি একটু লেয়ারে যাই, সো একটা সেন্ডার থেকে একটা রিসিভারে মেসেজ পাঠানোর জন্য আমাদের 7টা লেয়ারে কাজগুলোকে ভাগ করে করা হয়। একদম উপরে হচ্ছে D7, মানে হচ্ছে ডেটা 7 নাম্বার লেয়ার, মানে টপ লেয়ার। এবং তার পাশে দেখো H7। কেউ কি বলতে পারো H7 মানে কি? ম্যাম হেডার। হেডার, রাইট, ভেরি গুড। আচ্ছা, তাহলে তো আমরা একটু একটু জানি তাহলে। তাহলে এই হেডারের কাজটা কি? ম্যাম ট্রাবল শুটিং এ হেল্প করে বা এরর রিডিউস করার জন্য ইউজ করা হয়। শুধু ট্রাবল শুটিং? এরর রিডিউস করার জন্য ইউজ করা হয়। এরর ফাইন্ডিং, আচ্ছা। আর ম্যাম আচ্ছা, ওই সেগমেন্টটাকে আইডেন্টিফাই করার জন্য কি হেডার ইউজ করা হয়? ধরো আমি তোমাকে একটা ইমেইল পাঠাচ্ছি, ঠিক আছে? তাহলে D7টা আসলে কি? ইমেইলের কন্টেন্ট, তাই না? ইয়েস ম্যাম। আচ্ছা, তাহলে H7-এ কি থাকবে? H7-এ থাকবে আসলে আমি তোমাকে যে জিনিসটা রিসিভারের লোকেশন। পাঠাচ্ছি, যে জিনিসটা পাঠাচ্ছি ওটা আসলে কি, তার সাইজ কত, তার মানে কি, সেটা তুমি কিভাবে প্রসেস করবা, কি আছে এখানে, এই যে এক্সট্রা ইনফরমেশন, মেটা ডেটা অ্যাবাউট ইউর ডেটা, দ্যাট ইজ ইন দ্য হেডার। বোঝা গেছে কি বলছি? ইয়েস ম্যাম। তো আমি তোমাকে যে মেসেজটা পাঠাতে চাই ওটা হচ্ছে নীল অংশটা। হতে পারে সেটা একটা অডিও, একটা ভিডিও, একটা ইমেইলের কোনো কন্টেন্ট, বাট আসলে ওই জিনিসটাকে আমি কিভাবে প্রসেস করতেছি, ওটার সাইজ কত, ওটার ফরম্যাটটা কি, তুমি যখন এটাকে রিসিভ করবা তখন সেটাকে তুমি কি কি দেখে দেখে চেক করবা, এই ইনফরমেশন গুলো আমরা হেডারে বসাই। ঠিক আছে? তো হেডারে কি বসে? হেডারে বসে হচ্ছে যে ওই লেয়ারে আমি যে ইনফরমেশনটা পাঠাচ্ছি
তার জন্য যে মেটা ডেটাগুলো আমার লাগবে ওই ইনফরমেশনটা প্রসেস করার জন্য, সেটাই আমার হেডারে অ্যাড করতে হবে। বোঝা গেছে? তো এরকম করে করে যখন একটা সেন্ডার এই ডেটাটা পাঠাতে চায় কোনো রিসিভারে, সে কি করে, প্রত্যেকটা লেয়ারে হেডার এবং ডেটা অ্যাড করে। এটাকে বলা হয় এনক্যাপসুলেশন। ডেটার সাথে আমি যখন হেডার অ্যাড করি, সেই প্রসেসটাকে বলা হয় এনক্যাপসুলেশন। এবং খেয়াল করো, যখন আমি পরের লেয়ারে আসি, ইজ দেয়ার এনি নিউ ডেটা? এটা কি নতুন কোনো কিছু নতুন ভাবে জেনারেট হচ্ছে না? কিন্তু দেখো, উপরের লেয়ার থেকে যে জিনিসটা আসতেছে, এটাই হচ্ছে পরবর্তী লেয়ারের ডেটা। যেমন H7 আর D7 মিলে যা ছিল, সেটাই ঢুকতেছে কোথায়? D6-এ। এবং D6-এ এই জিনিসটা প্রসেস করার জন্য যে ইনফরমেশনটা আমার লাগবে, সেইটা আমি কোথায় অ্যাড করব? H6-এ। তার মানে এই যে H7, H6, H5 এগুলা কে অ্যাড করতেছে? এই জিনিসগুলো তৈরি করতেছে কে? এই একটা একটা লেয়ার ম্যাম। লেয়ার তো অবশ্যই, বাট সেন্ডার। ওকে, আচ্ছা এই সেম। হেডার গুলা মানে তৈরি করে দিচ্ছে কে? মানে সেন্ডারের তো ডেটা এটা, রাইট? তার মানে সেন্ডার আসলে কি বোঝাতে চাচ্ছে রিসিভারকে, সেই ইনফরমেশন গুলো আমি হেডারে দিয়ে দিব। মানে যে অ্যাকচুয়ালি ডেটাটা পাঠাবে, সেই আসলে হেডারটা অ্যাড করবে যে আসলে এই ডেটাতে কোনটা কি মিন করে। তো সে যে হেডারটা অ্যাড করবে, এটা কি আউট অফ নোওয়্যার বা এমনি এমনি আন্দাজে অ্যাড করবে না। উইথ দ্য হেল্প অফ প্রোটোকল স্ট্যাক। প্রোটোকল স্ট্যাকে যে জিনিসগুলো বলা হয়েছে যেগুলো করতে হবে, সেই কাজগুলা সেন্ডার এখানে করবে। যে ধরো, প্রোটোকল স্ট্যাকে বলছে যে তুমি যে D7-এ একটা মেসেজ পাঠাচ্ছ, এই মেসেজের সাইজ কি সেটা তুমি H7-এ বলবা। তো সবসময় কি মেসেজের সাইজ সেম হবে? টেক্সট ডেটা এবং অডিও ডেটা বা ভিডিও ডেটার মেসেজ কি সাইজ সেম? না। তার মানে H7-এ যে ভ্যালুগুলা বসবে, দ্যাট পিওরলি ডিপেন্ডস অন কি? D7, তাই না? D7-এ কি পাঠাচ্ছ, সেটার উপর বেস করে H7-এর ভ্যালু তৈরি হবে। বোঝা গেছে কি বলছি? তোমরা কি বুঝতেছো? ইয়েস ম্যাম। ওকে। সো এরকম করে করে আমরা যখন প্রত্যেকটা লেয়ারে কাজ করব, সেই লেয়ারে একটা একটা করে হেডার অ্যাড হবে। এবং দেখো, প্রত্যেকটা হেডার অ্যাড করার পরে আলটিমেটলি আমার যে টোটাল ডেটার যে সাইজটা বা মেসেজের বা প্যাকেটের যে সাইজ, সেটা আস্তে আস্তে ইনক্রিজ করে। কারণ প্রত্যেকটা লেয়ারের একটা ইন্ডিভিজুয়াল টাস্ক আছে, সেই টাস্কটা কিভাবে করতে হবে সেটাই হেডারে বলা হবে। এবং এটা আমাকে সেন্ডার প্রসেস করে বলবে উইথ দ্য হেল্প অফ প্রোটোকল স্ট্যাক। সো প্রোটোকল স্ট্যাক হচ্ছে কি, আমার ডিভাইসে যে সফটওয়্যারটি ইনস্টল করা আছে TCP/IP প্রোটোকল স্ট্যাক, সেটার হেল্প নিয়ে আমি কি করব, এই মেসেজগুলো জেনারেট করব। সো করার ফলে কি হবে, আলটিমেটলি যখন একদম লাস্ট লেয়ারে আসব, তখন জিনিসটাকে আমাকে ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে বের করে নিয়ে যাইতে হবে। সো সেন্ডার যখন ডেটাটা পাঠাবে, এই উপরে সবগুলা লেয়ারে এটা হচ্ছে আমার বাইনারি ফর্মে থাকে। বাট যখন আমি ফিজিক্যাল লেয়ার দিয়ে এটা ট্রান্সমিশন মিডিয়াম দিয়ে বের করব, দেন আই হ্যাভ টু কনভার্ট ইট ইনটু সিগন্যাল। তো সেই সিগন্যালটাই হচ্ছে কাজ করে ফিজিক্যাল লেয়ার নিয়ে। একদম লাস্ট যেটা লেয়ার, যেটা ফার্স্ট, নিচের থেকে ফার্স্ট যে লেয়ারটা, সে হচ্ছে সিগন্যাল ফর্মে তোমার ওই মেসেজটাকে ক্যারি করে নিয়ে যায়। অন দ্য আদার হ্যান্ড, যখন রিসিভার সাইড এটা আসে, তো সবার প্রথমে ঢুকে হচ্ছে সিগন্যাল ফর্মে, সিগন্যাল ফর্ম থেকে সে বাইনারি ফর্মে নিয়ে যায়। এবং তারপর প্রত্যেকটা লেয়ারে সে হেডারের উপর বেস করে তার ইনফরমেশনটাকে প্রসেস করে আপার লেয়ারে পাঠায়। তো এর ফলে কি হয় দেখো, যে যখন আমি নিচে থেকে উপরে যাই, হেডার গুলো রিমুভ হতে থাকে। কারণ কি, আমার প্রসেসিংটা ডান, তার মানে হেডারের কাজ কমপ্লিট, তাই আমি হেডারটাকে রিমুভ করে বাকি অংশটা উপরে পাঠাই দিব। তো এরকম করতে করতে যখন একদম আপার লেয়ারে আসবে, তখন H7 তার কাজ করে শুধুমাত্র ডেটাটা রিসিভারে পাঠাবে, এবং রিসিভার তখন ডেটাটা রিডেবল ফরম্যাটে দেখতে পারবে। তো সেন্ডার সাইডেও এরকম আমার সবগুলা লেয়ারের কাজ হবে, আবার রিসিভার সাইডেও সবগুলা লেয়ারের কাজ হবে। এবং এটা যদি মানে এরর ফ্রি হয়, সাকসেসফুল হয়, তখনই তুমি তোমার ডেটাটা রিসিপিয়েন্টের কাছে সাকসেসফুলি পাঠাতে পারবা। এর মাঝখানে যে কোনো জায়গায় যদি কোনো এরর হয়, তোমাকে সেম কাজটা আবার রিপিট করতে হবে। বোঝা গেছে? ইয়েস ম্যাম।
ওকে, ম্যাম এই ট্রেইলার যেটা অ্যাড করে এটাও কি সেম হেডারের মতোই? হেডারের মতোই, বাট এই যে ডেটা লিঙ্ক লেয়ারে এটা যেহেতু একদম নিচের দিকে লেয়ার, এই লেয়ারে সবচেয়ে বেশি এরর হওয়ার সম্ভাবনা থাকে, কারণ তারা কি হয় একটা ডিভাইস থেকে একটা ডিভাইস তখন মুভ করা শুরু করে। তো তখন কি হয় আমার ডেটাটা, মানে যেহেতু আমার বাইনারি ডেটা 0 1 1 0 হয়ে যাবে, এটা খুবই কমন একটা এরর। তো এই এররটাকে এক্সক্লুসিভলি হ্যান্ডেল করার জন্য হেডারে এরর হ্যান্ডেলিং না রেখে ট্রেইলারে এরর হ্যান্ডেলিংটা করে। So that is also extra information to process your data, but T2 দিয়ে শুধুমাত্র এরর হ্যান্ডেলিং করা হয়, আর কোনো কাজ করা হয় না, আর বাকি সব এক্সট্রা ইনফরমেশন হেডারে রাখা হয়। বুঝতে পারছি? ইয়েস ম্যাম। আচ্ছা, so application layer is basically the data which we want to send and readable format এ, যেটা মানে ইউজারের সামনে যেই জিনিসটা ভিজিবল সেই জিনিসটাই হচ্ছে আমার অ্যাপ্লিকেশন লেয়ার। মানে আমি যদি আমার কম্পিউটারটা ওপেন করে ব্রাউজারটা অন করি, দ্য ব্রাউজার ইজ মাই অ্যাপ্লিকেশন লেয়ার। যেখানে আমি কোনো একটা এইচটিটিপি পেজ দেখতে চাই, বা যে কোনো আমি যদি একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার ওপেন করি, যেমন আমি ধরো কোনো নেটফ্লিক্সের অ্যাপ ওপেন করলাম বা জুমের অ্যাপ ওপেন করলাম, দ্যাট ইজ মাই অ্যাপ্লিকেশন লেয়ার, যেটা ইউজারের সাথে ইন্টারাক্ট করে আর কি, যে যে অংশটা নেটওয়ার্ক এবং ইউজারের মাঝখানের মিডলম্যান হিসেবে কাজ করে। সো it's an interface between the network and the human, and এই লেয়ারে বা টপ লেয়ারে আমরা কি করি, একদম ফাইনাল সার্ভিসটা পাই। মানে তুমি একদম ইনপুটটা দাও অথবা ফাইনাল আউটপুটটা দেখতে পাও। এই ইনপুটটা দেয়া এবং ফাইনাল আউটপুটটা দেখার মাঝখানে অনেক লেয়ার আছে যেটা ব্যাক এন্ডে কাজ করে, ইউজার দেখতে পায় না। আচ্ছা, সো অ্যাপ্লিকেশন লেয়ারের কমন কিছু প্রোটোকল আছে। দ্য মোস্ট কমন ওয়ান ইজ ওয়েব এইচটিটিপি, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি। এছাড়া এর আগে যেটা ইউজ করা হতো ফাইল ট্রান্সফার, যেটা হয়তো তোমরা করছো, দ্যাট ইজ একটা ডিভাইস থেকে একটা ডিভাইসে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বড় বড় ফাইল ট্রান্সফার করা হতো। এফটিপি সার্ভার ইউজ করছো কখনো? এটাকে ফাইল ট্রান্সফার প্রোটোকল বলে। যেমন একটা সার্ভারে ফাইল থাকবে, ক্লায়েন্ট সেই সার্ভারে ঢুকবে, একটা ফাইল ডাউনলোড করবে, করছো কখনো এটা? এফটিপি। জি ম্যাম। ওকে। ইমেল, ইমেল ইজ দ্য মোস্ট অ্যানাদার কমন ওয়ান। ইমেল সেন্ডের জন্য হচ্ছে একটা প্রোটোকল এসএমটিপি, এবং ইমেল রিসিভের জন্য আরেকটা প্রোটোকল যেটা হচ্ছে পপ অথবা IMAP। ওকে, ডিএনএস, ডিএইচসিপি। ডিএনএস এর নাম শুনছি, ডোমেইন নেম সিস্টেম। হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট ডিএনএস? নাম ইয়েস শুনছো? ম্যাম। ডিএনএস এর কাজ কি? অ্যাড্রেসের নেমটা প্রদান করে। ভেরি গুড, হ্যাঁ, তাহলে তো আমরা জানি। যেমন ধরো আমরা যে কোনো একটা সার্ভারকে অ্যাক্সেস করতে চাই, সো আমরা যখন কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে চাই, তার জন্য আগে আমাকে কার সাথে আমি কমিউনিকেট করব তাকে লোকেট করতে হবে, তো তার একটা নাম থাকবে। যেমন ধরো google.com বা gmail.com বা netflix.com। সো ইউজারের জন্য বা মানুষের জন্য, হিউম্যানের জন্য নাম মনে রাখা সহজ, বাট ডিভাইস বা নেটওয়ার্কে নাম দিয়ে কাজ হয় না, হয় হচ্ছে অ্যাড্রেস দিয়ে। সো প্রত্যেকটা ডিভাইসের একটা করে আইপি অ্যাড্রেস থাকে। সো ডিএনএস যে অ্যাপ্লিকেশন, তার কাজটা হচ্ছে কি, যে ইউজার নাম দিবে আর সে হচ্ছে আইপি অ্যাড্রেসটা বের করে নিয়ে আসবে। এইটাকেই বলা হচ্ছে ডোমেইন নেম সিস্টেম। ইউ জাস্ট গিভ দ্য ডোমেইন নেম। তো তোমার অ্যাপ্লিকেশনটা কি করবে, ডিএনএস এর অ্যাপ্লিকেশনটা তোমার ওই নামের এগেনস্টে যেই আইপি অ্যাড্রেস আছে সেটা খুঁজে নিয়ে আসবে। এটা হচ্ছে ডিএনএস। তারপরে তাকে লোকেট করে আমরা তার সাথে কমিউনিকেট করব। সো আমরা এইচটিটিপি করতে চাই বা ইমেল করতে চাই বা নেটফ্লিক্স দেখতে চাই বা গান শুনতে চাই, যাই করতে চাই না কেন, সবকিছুর জন্য আগে ডিএনএস এর কাজ করতে হবে। বেসিক্যালি ইউ হ্যাভ টু লোকেট ইট ফার্স্ট, কারণ লোকেট যেহেতু আমরা নাম দিয়ে করতে পারতেছি না, অ্যাড্রেস দিয়ে করব, তাই আমাকে ডিএনএস এর হেল্প নিয়ে অ্যাড্রেসটা খুঁজে নিয়ে আসতে হবে। অ্যাড্রেসটা খুঁজে নিয়ে আসার পরে তারপরে আমরা সেই সার্ভারের সাথে কমিউনিকেট করতে পারবো। বুঝে গেছে? ওকে, এরপরে হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার। তো প্রেজেন্টেশন লেয়ার বেসিক্যালি তোমার যে ডেটাটা আছে, যেটা নিয়ে তুমি কাজ করতেছো, সেটাকে তুমি কোন প্রেজেন্টেবল ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে চাও সেটা নিয়ে কাজ করে। সো
ট্রান্সলেশন, কম্প্রেশন, এনক্রিপশন, এটা তার প্রাইমারি 3টা ফাংশন। ডেটাকে সে ট্রান্সলেট করতে পারে, মানে আমি ধরো ইংরেজিতে লিখলাম, তখন সে সেটাকে বাংলায় ট্রান্সলেট করে দিল। এরপরে বড় সাইজের ডেটাকে সে কম্প্রেস করে জিপ করে। এছাড়া তোমার সিকিউর ডেটাকে সে বিভিন্ন মেথডে এনক্রিপশন করে। সো প্রেজেন্টেশন লেয়ার বেসিক্যালি ডেটাকে আসলে কোন ফরম্যাটে আমি ইউজারের কাছে রিপ্রেজেন্ট করব সেটা নিয়ে কাজ করে। সো দ্যাট ইজ অলসো আপার লেয়ারের কাজ, টোটালি পিওরলি অন সফটওয়্যার আর কি, এখানে হার্ডওয়্যারের কোনো কাজ নাই। সো আপার লেয়ার যত আছে সেখানে সফটওয়্যার ইনভলভমেন্ট বা প্রোগ্রাম ইনভলভমেন্ট বেশি, হার্ডওয়্যার ইনভলভমেন্ট কম। আর হচ্ছে লোয়ার লেয়ার যেগুলো, সেগুলা হচ্ছে হার্ডওয়্যার সেটাকে অ্যাকচুয়ালি র ফর্মে যেটাকে প্রসেস করে, সেটা হচ্ছে তোমার ফিজিক্যাল লেয়ার। আচ্ছা, তো প্রেজেন্টেশন লেয়ারের পরে যে লেয়ারটা সেটা হচ্ছে সেশন লেয়ার। সেশন লেয়ারের কাজ হচ্ছে তোমার, এই যে আমি তোমার সাথে মেসেজটা এক্সচেঞ্জ করতে চাচ্ছি, তার আগে তোমার সাথে আমার একটা সেশন তৈরি করতে হবে, দেন উই ক্যান অ্যাকচুয়ালি সেন্ড ইউর ডেটা। তো সেশন তৈরি করার জন্য মানে কি, যে ধরো আমি তোমার সাথে বা সার্ভারের সাথে কোনো মেসেজ এক্সচেঞ্জ করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে আমাদের দুজনের মধ্যে টাইমিং এর যে সিনক্রোনাইজেশন, যে বোথ সাইড বা বোথ পার্টি অ্যাক্টিভ থাকা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন ধরো আমি তোমার সাথে আহ, ধরো কোনো সার্ভারের সাথে আহ, ধরো ইমেল সার্ভারের সাথেই আমি কোনো ইমেল এক্সচেঞ্জ করতে চাই। সবার প্রথমে আমাকে সার্ভার ইমেলটা পাঠাতে হবে, বাট বিফোর দ্যাট সার্ভার ইমেলে পাঠানোর আগে সার্ভারের সাথে আমাকে আসলে কানেকশনটা তো তৈরি করতে হবে, রাইট? তারপরে তো আমি সার্ভারে ইমেল পাঠাতে পারবো। তো এই যে সাইন ইনটা যখন আমরা করতেছি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে, তো সেই সময় অ্যাকচুয়ালি আমাদের দুইটা পার্টির মধ্যে ইনিশিয়েশনটা হয়, সেশনটা তৈরি হয়। এবং এই সেশনটা কতক্ষণ অ্যাক্টিভ থাকবে দ্যাট ডিপেন্ডস অন বোথ পার্টিজ। যেমন জিমেইলের ক্ষেত্রে আমি যদি সাইন আউট না করি, সে সাইন ইন থাকে, হয়তো সে ইনঅ্যাক্টিভ থাকে, রিফ্রেশ দিলে আবার অ্যাক্টিভ হয়ে যায়। আবার ধরো ইউসিস এর ক্ষেত্রে আমার 2 মিনিট পর পর অটোমেটিক্যালি সাইন আউট হয়, তো সেশনটা এক্সপায়ার্ড হয়ে যায়। সো দুইটা পার্টির মধ্যে কিভাবে সেশনটা কন্ট্রোল করব আমরা, সেইটা ডিসাইড করা হচ্ছে এই লেয়ারটা, যেটাকে আমরা বলি সেশন লেয়ার। সো আইডেল হলে কি করব, সেশন রিস্টার্ট করতে হলে কি করব, অ্যাক্টিভ কতক্ষণ থাকবে, কিভাবে কানেকশনটা আমাদের ইনিশিয়েট হবে, এই যে টাইমিং এর এই বিষয়গুলো একটা একটার সাথে যে কানেক্টেড থাকা, সেটা কন্ট্রোল করা হচ্ছে লেয়ার নাম্বার 5। বোঝা গেছে? ওকে, এরপরে যে লেয়ারটা সেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ার বেসিক্যালি ডেটা পাঠানোর আগে যে কাজগুলো করতে হবে তার ব্যবস্থা করে। ইট ডাজ নট অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট, বা ট্রান্সপোর্ট করার জন্য আমাকে যেই যে কাজ করতে হবে, কোনো কিছু পাঠানোর আগে যে ব্যবস্থাটা সেটা করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। দ্যাট মিনস তোমার ডেটা যদি সাইজে বড় হয়, তুমি যদি বড় সাইজের ডেটা একবারে পাঠাতে না পারো, তখন তুমি কি করবা, ডেটাকে ছোট ছোট ভাগে ভাগ করবা। তো এই যে পাঠানোর আগে এই রেডি করা ডেটাকে, যে আমি বড় হলে ছোট করব, তারপর সেটাকে সিকোয়েন্সিয়ালি পাঠাবো, পাঠানোর সময় যদি কোনো কিছু হারায় যায় বা এরর হয়, সেক্ষেত্রে আমি কিভাবে হ্যান্ডেল করব, সেগুলো ডিসাইড করা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ারের অ্যাকচুয়ালি অনেকগুলা কাজ আছে, সো আমরা ওয়ান বাই অ্যানাদার দেখবো। সো বেসিক্যালি ট্রান্সপোর্ট লেয়ারের ডেটাটাকে আমরা বলি সেগমেন্ট। আমরা যদি এই শব্দটা ইউজ করি, তার মানে আসলে আমরা রেফার করতেছি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারকে। সেগমেন্ট শব্দটা যদি বলি, সো ইট ইজ রেসপন্সিবল ফর দ্য ডেলিভারি অফ আ মেসেজ ফ্রম ওয়ান প্রসেস টু অ্যানাদার। প্রসেস বলতে কি বোঝাচ্ছি, প্রসেস হচ্ছে সেন্ডার সাইডের একটা প্রোগ্রাম, সেই প্রোগ্রাম থেকে আমি যদি রিসিভার সাইডের প্রোগ্রামে আমি ডেটাটা পাঠাই, আর রিসিভার সাইডের প্রোগ্রামের সাথে আমি যদি কমিউনিকেট করতে পারি, তাহলে সেটাকে আমরা বলবো ওয়ান প্রসেস টু অ্যানাদার প্রসেস ডেলিভারি। সো সফটওয়্যার লেভেলে একটা প্রসেস থেকে আরেকটা প্রসেসের ডেলিভারিটাকে আমরা এনশিওর করি হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারে। ওকে, আচ্ছা, এখানে যে যে ফাংশনালিটি গুলো আছে, সবার প্রথমে হচ্ছে সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বল।
আচ্ছা, সেগমেন্টেশন এবং রিঅ্যাসেম্বল এটার অর্থ কি বলতো? ম্যাম একবার ভাগ করতেছে আর একবার জোড়া লাগাইতেছে এরকম। ভালোই বলছো, ঠিকই বলছো। সেগমেন্টেশন আমরা কেন করব? যখন আমাদের ডেটাটা অনেক বড় হবে তখন সেটাকে আমাকে ছোট ছোট ভাগে ভাগ করে পাঠাতে হবে। এভরি ভাগকে বা এভরি স্মল পার্টকে আমরা বলবো সেগমেন্ট। তো এখন সেগমেন্ট তো ধরো আমরা 10টা সেগমেন্ট পাঠালাম, বাট রিসিভার এন্ডে আমরা তো 10টাকে ইন্ডিভিজুয়ালি প্রসেস করব না, কারণ এটা ছিল কি একটা বড় ডেটার অংশ। তো রিসিভার সাইডে কি করব, আমরা এই 10টা সেগমেন্টকে আবার জোড়া লাগাবো, যেটাকে বলা হয় রিঅ্যাসেম্বল। তারপরে আমরা ডেটাটা পড়বো। তো সেগমেন্টেশন করবে হচ্ছে সেন্ডার সাইড এবং রিঅ্যাসেম্বল করবে হচ্ছে রিসিভার সাইড। এখন এই রিঅ্যাসেম্বল করার জন্য আমাদের একটা নাম্বার লাগে, যেটা দিয়ে আমরা আসলে বুঝি এটা 1 নাম্বার সেগমেন্ট, এটা 2 নাম্বার সেগমেন্ট, এটা 3 নাম্বার সেগমেন্ট, যেটাকে বলা হয় সিকোয়েন্স নাম্বার। তো সিকোয়েন্স নাম্বার যদি না থাকে তাহলে কি প্রবলেম হবে বলো তো? ম্যাম ডেটা তো আগে পরেও যাইতে পারে। লাইক আমি 10টা ভাগ করলাম, তো 10টা ভাগের মানে সিকুয়েন্সিয়ালি গেল না। রাইট। 9 নাম্বার আগে গেল, 1 নাম্বার পরে গেল। তো ওইটা মানে রিঅ্যাসেম্বল করার সময় পরে আবার ওই নাম্বারটা দেখে অ্যারেঞ্জ করবে। ওকে, ভেরি গুড। তো সিকোয়েন্স নাম্বার কাজ হচ্ছে কি, যে আমার বড় ডেটার এটা কয় নাম্বার অংশ সেটাকে আইডেন্টিফাই করতেছে, তাই না? ওকে। আচ্ছা, এখন আরেকটা নাম্বার আছে যেটা আমাদের এই লেয়ারে ইউজ হয়, যেটাকে বলা হয় পোর্ট নাম্বার বা পোর্ট অ্যাড্রেস। আচ্ছা, তাহলে পোর্ট অ্যাড্রেসের কাজ কি? আচ্ছা, আমার কম্পিউটার থেকে যখন ডেটাগুলো আমরা প্রসেস করতেছি বা সার্ভারের সাথে কমিউনিকেট করতেছি, আমার কম্পিউটারে বসে বসে কি আমি একটা কাজই করবো একটা টাইম, না 2-3টা কাজও করতে পারি? মাল্টিপল করতে পারি ম্যাম। কল করতে পারি, রাইট। তো আমি ইমেল করতে পারি, আমি মুভি দেখতে পারি, আমি গান শুনতে পারি, আমি এইচটিটিপি ব্রাউজ করতে পারি। তো প্রত্যেকটা ডেটার একটা ইন্ডিভিজুয়ালিটি আছে, তারা ডিফারেন্ট না? সো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশনকে আইডেন্টিফাই করার জন্য আবার আরেকটা অ্যাড্রেস লাগে, সেটাকে বলা হয় পোর্ট অ্যাড্রেস। সো আমি যেমন এইচটিটিপি যদি করি তখন আমার ডেটার গায়ে কি লেখা থাকতে হবে? 80। 80 হচ্ছে এইচটিটিপির আইডেন্টিফিকেশন নাম্বার, 80 মানে হচ্ছে এটা এইচটিটিপির ডেটা। আমি যদি ইমেইল করি তাহলে ইমেইলের জন্য নাম্বার হচ্ছে 25, সেটা দেখে সে বুঝবে যে এটা হচ্ছে ইমেইলের ডেটা। আচ্ছা, যদি তাহলে বলো তো, যদি এরকম হয় যে 80-1 আর 25-5, এটার অর্থ কি? এরকম যদি আমি একটা ভ্যালু বুঝি, কেউ বলতে পারো? দুইটা নাম্বার আছে, একটা বললাম 80-1 আর একটা হচ্ছে 25-5। এই দুইটা নাম্বার দিয়ে আমরা কি বুঝতে পারি? ম্যাম সেগমেন্টের নাম্বারটা। রাইট, ফার্স্ট এরটা হচ্ছে আমার পোর্ট নাম্বার, দ্যাট ইজ 80। 80-1 মানে কি? এটা হচ্ছে এইচটিটিপির কয় নাম্বার সেগমেন্ট? 1 নাম্বার। বোঝা গেছে? আবার 25-5 এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে যে এটা হচ্ছে ইমেইলের কয় নাম্বার সেগমেন্ট? বলো। 5 নাম্বার। নাম্বার, ওকে। তো এখানে কিন্তু আমার দুইটা নাম্বারই লাগবে, একটা নাম্বার দিয়ে হবে না, কারণ আমার ডিভাইস যেহেতু একই সাথে অনেকগুলো অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করে, তাই অ্যাপ্লিকেশন আইডেন্টিফাই করার জন্য বা প্রসেস আইডেন্টিফাই করার জন্য আমরা ইউজ করব কোন অ্যাড্রেসটা? পোর্ট অ্যাড্রেসটা। আর সেগমেন্ট নাম্বারকে বোঝানোর জন্য আমরা ইউজ করব কি? সিকোয়েন্স নাম্বার। বোঝা গেছে দুটার ম্যাম কাজ? ডিফারেন্ট প্রসেসে এই পোর্ট নাম্বার গুলা কি সেশন ওয়াইজ চেঞ্জ হয় নাকি ফিক্স থাকে? কার? মানে প্রসেস গুলোর পোর্ট নাম্বার কি নির্দিষ্ট প্রসেসের জন্য ফিক্সড একটা সেশনে, নাকি মানে পার সেশনে চেঞ্জ হবে? না, ধরো আমরা যদি এইচটিটিপি ইউজ করি তাহলে আমার পিসিতে যে প্রসেস চলতেছে, এইচটিটিপি সার্ভারেও একটা প্রসেস চলতেছে, রাইট? তো এই প্রসেস টু প্রসেস কমিউনিকেশন করার জন্য আমার যেই নাম্বারটা লাগবে সেটা হচ্ছে সার্ভার সাইডে হচ্ছে পোর্ট নাম্বার 80। ওকে। সেন্ডার সাইডে মানে পিসি সাইডে, ইউজারের সাইডে 80 না, ইউজারের জন্য একটা র্যান্ডম পোর্ট নাম্বার থাকবে যেটা অপারেটিং সিস্টেম আমাকে প্রোভাইড করবে। এটা আমরা দেখবো পরের চ্যাপ্টারে, হ্যাঁ।
তার মানে আমি যে পোর্ট নাম্বার গুলো বলতেছি, দিস পোর্ট নাম্বার ইজ বেসিক্যালি আইডেন্টিফাইং ইউর অ্যাপ্লিকেশন, এবং এই অ্যাপ্লিকেশনটা ইউজ করে, এই নাম্বারটা ইউজ করে বেসিক্যালি সার্ভার সাইড। ক্লায়েন্ট সাইডের জন্য আমরা র্যান্ডম পোর্ট নাম্বার ইউজ করি। বোঝা গেছে? হ্যালো, শোনা যাচ্ছে? জি ম্যাম। ওকে, আচ্ছা। তো এখানে দেখা একটা ছবি দিছে, যে এখানে এই যে হলুদ, কমলা, নীল, লাল, এগুলা কি বোঝাচ্ছে বলতো? ডিফারেন্ট প্রসেস বোঝাচ্ছে। ডিফারেন্ট প্রসেস বা ডিফারেন্ট পোর্ট নাম্বার। ওকে, সো আমার কম্পিউটারে এট এ টাইম যতগুলা ডিফারেন্ট অ্যাপ্লিকেশন রান করবে ততগুলা প্রসেস তৈরি হবে, এবং ওই প্রসেসকে আইডেন্টিফাই করার জন্য আমরা পোর্ট নাম্বার ইউজ করব। সেন্ডার সাইডের পোর্ট নাম্বার, রিসিভার সাইডের পোর্ট নাম্বার, বা সোর্সের পোর্ট নাম্বার, সার্ভার সাইডের পোর্ট নাম্বার। আচ্ছা, এরপরে হচ্ছে কানেকশন কন্ট্রোল, অ্যানাদার ফাংশনালিটি অফ ট্রান্সপোর্ট লেয়ার। যে আমরা যে আসলে সার্ভার সাইডের সাথে ক্লায়েন্ট সাইড কমিউনিকেট করতেছি, বা সেন্ডার রিসিভারের সাথে কমিউনিকেট করতেছি, সো সেন্ডার সাইডের প্রসেস তো রেডি টু সেন্ড দ্য ডেটা, বাট রিসিভার সাইডের প্রসেস কি রেডি কিনা এটা কি আমরা জানি? নো মিস। না, জানি না। সো আমরা যদি না জেনে পাঠাই, তারপর কি ডেটা যাবে? মানে ইন্টারাপ্ট হইতে পারে, আর লাকিলি হইলেও চলে যাইতেও পারে। রাইট, এখানে দুটো অপশন আছে। একটা হচ্ছে আমি যদি না জেনে ডেটা পাঠাই, তাহলে সার্ভার সাইডে বা রিসিপিয়েন্ট সাইডে যে প্রসেস আছে সে রেডি থাকতেও পারে, নাও থাকতে পারে। তার মানে গ্যারান্টিড না, তাই না, আমি যদি না জেনে পাঠাই। বাট যাবে না যে এমন না, বাট যাবে যে এটাও না। মানে কি, আমি গ্যারান্টি করতে পারতেছি না। সো যদি আমি চাই যে না, আমারটা যেতেই হবে, আমি যে মেসেজটা পাঠাবো সেটা যেন রিসিপিয়েন্ট প্রসেস অবশ্যই রিসিভ করে, তার জন্য আসলে ওই রিসিপিয়েন্ট প্রসেসের সাথে আগে কমিউনিকেট করতে হবে যে আই এম গোয়িং টু সেন্ড ইউ সাম সেগমেন্ট, আর ইউ রেডি? যদি সে ইয়েস বলে, তখনই আসলে দুজনের মধ্যে প্রসেস টু প্রসেস কানেকশনটা তৈরি হয়। এটাকে বলা হয় কানেকশন কন্ট্রোল। সো তখন কি হবে, তখন আমি যতগুলা সেগমেন্ট পাঠাবো, আই এম শিওর যে রিসিভার সেটা রিসিভ করবে, কারণ তাকে পাঠানোর আগে আমি তাকে অ্যালার্ট করছি, তার সাথে আমি কনসেন্টটা নিয়ে নিছি যে আমি তোমাকে পাঠাবো, সেই ইয়েস বলার পরে আমি পাঠাইছি। তার মানে আমি যা পাঠাবো সে পাবেই। অন দ্য আদার হ্যান্ড, যদি আমি না বলে পাঠাই, তাহলে এটা সে রিসিভ করতেও পারে যদি সে রেডি থাকে, আবার সে যদি রেডি না থাকে তাহলে আমার কোনো সেগমেন্ট মিসও হইতে পারে। সো নেটওয়ার্কে দুইভাবেই আমরা ডেটা পাঠাতে পারি, বাই মেকিং প্রসেস টু প্রসেস কানেকশন, or বাই নট মেকিং প্রসেস টু প্রসেস কানেকশন। তো আমার যখন ডেলিভারি অনেক ফাস্ট দেয়া আমার জন্য ইম্পর্ট্যান্ট, তখন অনেক সময় আমি ফাস্ট প্রসেস করার জন্য আমরা আসলে রিসিপিয়েন্ট প্রোগ্রামের সাথে হয়তো কমিউনিকেট করি না, তার আগে আমরা পাঠায় দিই। বাট যখন আমি স্লো অ্যান্ড রিলায়েবল স্টেডি ডেটা ট্রান্সফার করতে যাই, তখন আমাকে অবশ্যই আগে রিসিপিয়েন্ট প্রসেসের সাথে কানেকশন তৈরি করতে হবে, তারপরে আমাকে সেগমেন্ট পাঠাইতে হবে। বুঝা গেছে? আমি যেটা বলছি সেটা কি বুঝছো? ইয়েস ম্যাম। ওকে, তাহলে এখন আমাকে একটা এক্সাম্পল দাও তো, যে কখন আমার এই রিলায়েবল সেগমেন্ট ট্রান্সমিশনটা করতেই হবে, আবার কখন আহ, কয়েকটা মিস হলেও প্রবলেম নাই। আচ্ছা, কেউ বলতে পারবা? আচ্ছা, আমিই বলি। ধরো ম্যাম আমি মেসেজের কল বা জুম মিটিং। আচ্ছা, যেমন ধরো আমি তোমাকে একটা ইমেল পাঠাচ্ছি, বা আমি তোমার সাথে কোনো ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতেছি, তখন আমি কি করবো? প্রসেস টু প্রসেস আগে কমিউনিকেশন করবো না করবো না? অবশ্যই, যেহেতু আমি ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন করতেছি বা ইমেল পাঠাচ্ছি, ইমেলের অর্ধেক যদি ম্যাম আমার আপনাকে শোনা যাচ্ছে না। এখন শোনা যায়? হ্যালো, ইয়েস ম্যাম। হ্যাঁ। ধরো আমি তোমাকে ইমেল পাঠাচ্ছি, বা আমি অনলাইনে ক্রেডিট কার্ড দিয়ে কোনো কিছু কিনতেছি, তখন আমার প্রসেস টু প্রসেস আগে কমিউনিকেশন করে কানেকশন এস্টাবলিশ করা জরুরি না জরুরি না? জরুরি ম্যাম।
জরুরি। কারণ আমি যেহেতু ধরো অনলাইন পারচেস করতেছি বা ইমেল পাঠাচ্ছি, তো সেক্ষেত্রে আমার ইমেল যদি পার্শিয়ালি আসে, অর্ধেক যদি না আসে, তাহলে কি মেসেজটা কি আমি পড়ে বুঝতে পারবো? না কিন্তু, তাই না? অন দ্য আদার হ্যান্ড, ধরো আমি একটা অনলাইনে ক্রিকেট ম্যাচ দেখতেছি, সেই ক্রিকেট ম্যাচে আমার ভিডিও যে স্ট্রিমিং হচ্ছে, সেই ভিডিও আসলে লোড হয় কি পিক্সেল আকারে, তাই না? তো সেক্ষেত্রে আমার কয়েকটা পিক্সেল মিস হয়েছে, তাহলে কি কোনো প্রবলেম হবে? কোয়ালিটি ড্রপ করবে অফকোর্স, বাট আমি তো পিকচারটা বুঝতে পারবো, তাই না? পারবো না? জি ম্যাম। হ্যাঁ। তো যেই ধরনের ডেটা ট্রান্সমিশনের ক্ষেত্রে আমার কিছু ডেটা মিস হইলে প্রবলেম নাই, তখন আমি কানেকশন তৈরি করব না, এমনি ডেটা পাঠাই দিব। আর যে ক্ষেত্রে আমার একটা সেগমেন্ট মিস হলেও প্রবলেম হবে, সেক্ষেত্রে আমাকে অবশ্যই কানেকশন কন্ট্রোল করতে হবে। সেটা যদি স্লো হয় তারপরেও আমাকে সেটা করতে হবে, কারণ মিস হইলে টোটাল ডেটাটা লস। দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেক আ কানেকশন ফার্স্ট, দেন সেন্ড দ্য সেগমেন্টস। বোঝা গেছে কি বলছি? বুঝতে পারছো কি? জি ম্যাম। আচ্ছা, একজন ছাড়া বাকিরা কেউ কথা বলতেছো না, তোমরা কি বুঝতেছো? Yes, ma'am. Yes, ma'am. তোমাদের কি কোনো কোয়েশ্চেন নাই? কারো কোনো কোয়েরি নাই? কেউ কিছু বলতেছো না? একটু না বললে কিভাবে হবে? একটু মাঝে মাঝে রেসপন্স করতে হবে তো, ঠিক আছে? ওকে, আর একটু পড়াবো, বেশি পড়াবো না, শেষ করে দেবো এখনই। এরপরে হচ্ছে ফ্লো কন্ট্রোল। ফ্লো কন্ট্রোল অর্থ হচ্ছে যে আমার তো সেগমেন্ট গুলো পাঠাবো, সো এই সেগমেন্ট আসলে আমি কি পরিমাণে পাঠাবো, এটা কিসের উপর ডিপেন্ড করে। ধরো আমার তোমাকে 100টা সেগমেন্ট পাঠাইতে হবে, সো ক্যান আই সেন্ড ইউ 100 সেগমেন্ট এট এ টাইম? আমি কি পাঠাতে পারবো না পারবো না? আর যদি পাঠাতে পারি, সেটা আসলে কার উপর ডিপেন্ড করে, সেন্ডার না রিসিভার? ম্যাম রিসিভার। Receiver. রিসিভার, ভেরি গুড। কারণ কি, যে 100টা সেগমেন্ট নেয়ার মতন তার যদি ক্যাপাসিটি থাকে, আই ক্যান সেন্ড ইট অ্যাট ওয়ান্স। আর যদি তার ক্যাপাসিটি না থাকে, তাহলে আমি কি করব? অল্প অল্প করে পাঠাবো। তার মানে ক্যাপাসিটি না থাকা মানে কি, তার মেমোরি বা বাফারের সাইজটা কিরকম। সেটা যদি অল্প হয়, তাহলে খুব তাড়াতাড়ি ওভারফ্লো করবে, আমাকে স্লো যাইতে হবে। আর তার যদি প্লেন্টি অফ মেমোরি থাকে, অনেক জায়গা থাকে, তাহলে আমি বেশি বেশি সেগমেন্ট একসাথে পাঠাতে পারি। সো ফ্লো কন্ট্রোল পিওরলি ডিপেন্ডস অন রিসিভার্স ক্যাপাসিটি, নট সেন্ডার। সো রিসিভার যদি বেশি বেশি রিসিভ করতে পারে, আই উইল সেন্ড ইট ফাস্ট। আর যদি রিসিভারের ক্যাপাসিটি কম থাকে, তাহলে অল্প অল্প করে সেগমেন্ট পাঠাতে হবে। টু মেনি সেগমেন্টস পাঠাইলে ওভারফ্লো হয়ে প্যাকেট লস হবে। সো এটাও হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ারের একটা ফাংশন। এরপর হচ্ছে এরর কন্ট্রোল। এরর কন্ট্রোল হচ্ছে যে আমি সেগমেন্টগুলো যদি পাঠাচ্ছি, সেগুলো যে সবগুলা পৌঁছাবে এমন কোনো গ্যারান্টি নাই। ইন্টারনেটে যে কোনো কারণে আমার কোনো সেগমেন্ট লস্ট হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আবার সেটাকে রিট্রান্সমিট করে আমি এররটাকে কন্ট্রোল করব। তো আমার যে আসলে সবগুলো সেগমেন্ট আসছে না আসে নাই, এটা আমি কিভাবে বুঝবো? মানে হাউ ডু রিসিভার নো যে আসলে সবগুলো সেগমেন্ট আসে নাই? ম্যাম সেন্ডার কি বলে দিবে যে আমি এই কয়টা সেগমেন্ট পাঠাইছিলাম? না, যদি নাও বলে, তাহলে কি বোঝার কোনো সম্ভাবনা আছে? না না, ম্যাম, আর তাইলে একটা না। নাই। কি ফুটার বলবো? দেওয়া লাগবে। আউট অফ অর্ডার যদি আসে, সিকোয়েন্স নাম্বার যদি মিসিং হয়, তাহলে বুঝবে না? মানে 1 আসছে, 4 আসছে, তার মানে কি 2 3 তো আছে, তাই না? বোঝাইতে ইয়েস পারছি ম্যাম। ব্যাপারটা? সো মাঝখানে যদি কোনো মিসিং থাকে, তাহলে সে কিন্তু সিকোয়েন্স নাম্বার দেখে বুঝতে পারবে, রাইট? ওকে। অ্যান্ড অ্যানাদার ফাংশনালিটি হচ্ছে মাল্টিপ্লেক্সিং। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট ফাংশনালিটি। আমাদের কম্পিউটারে ট্রান্সপোর্ট লেয়ার যদি মাল্টিপ্লেক্সিং সাপোর্ট না করতো, তাহলে আমরা একই সাথে কনকারেন্টলি মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারতাম না। যেমন আমি এখন জুম মিটিং করতেছি, আমার ইমেইল ওপেন আছে, ব্রাউজার ওপেন আছে, অন্যান্য অ্যাপ্লিকেশন ওপেন আছে, এবং সেখানে যদি আমি
মেসেজ এক্সচেঞ্জ করি, অ্যাট দ্য সেম টাইম আমি যদি ক্লাসও নিই সেটাও করা যাচ্ছে। সো এই ফাংশনালিটি প্রোভাইড করে হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, যারা কি করে যে ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাপ্লিকেশন থেকে সেগমেন্ট নিয়ে সে সেটাকে একসাথে মাল্টিপ্লেক্স করে, মাল্টিপ্লেক্স করার পরে সে সেটাকে ট্রান্সমিশন করে। সো দেখো এখানে কালার দিয়ে বোঝাইছে যে এখানে কিছু নীল ডেটা আছে, কিছু হলুদ আছে, কিছু কমলা আছে, কিছু কালো আছে। সো সে যেহেতু প্রত্যেকটা ডিফারেন্ট অ্যাপ্লিকেশনের ডেটাকে নিয়ে একসাথে মার্জ করে তারপর ট্রান্সমিশন লিঙ্ক দিয়ে পাঠায়, তাই আমি একই সাথে মাল্টিপল অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করতে পারি। আদারওয়াইজ সে যদি মাল্টিপ্লেক্সিং সাপোর্ট না করতো তাহলে নেটওয়ার্ক দিয়ে অ্যাট এ টাইম আমি মাল্টিপল অ্যাপ্লিকেশনের সেগমেন্ট পাঠাতে পারতাম না। ওকে, বোঝা গেছে কি বলছি? ওকে, কারো কোনো কোয়েশ্চেন আছে ট্রান্সপোর্ট লেয়ার পর্যন্ত? তাহলে এতটুকুই থাক, নেক্সট ক্লাসে আমরা নেটওয়ার্ক লেয়ার শুরু করব। আছে কারো কোনো কোয়েশ্চেন? No, ওকে, ma'am. তাহলে আমি রেকর্ডিংটাকে স্টপ করতেছি। ওকে।